আচ্ছা, তো আজকে আমরা মেইনলি হেড স্যারের রেইন ওয়াটার হারভেস্টিং টপিকটা দেখবো। তো আগেই বলি, এই টপিকটার হচ্ছে এখানে কিছু থিওরি আছে, জিনিসপত্র থিওরিটিক্যাল। তো আমাদের মেইন টার্গেট আসলে থিওরি না, থিওরি গুলো খুব ইজি, নিজেরা পড়লেই হবে। আমি জাস্ট ম্যাথ গুলো একটু দেখাবো মেইনলি। তো আর হচ্ছে ম্যাথের জন্য যেই থিওরি গুলা বা কনসেপ্ট গুলো জানতে হবে সেগুলো আমরা দেখবো। তো রেইন ওয়াটার হারভেস্টিং জিনিসটা আসলে কি? সিম্পল একটা প্রসেস, যেটা হচ্ছে মানে এমন একটা টেকনোলজি যেটা আমাদের কি বৃষ্টির পানিটা যে কালেক্ট করে কোনো একটা ট্যাঙ্কে সেটা জমা রাখে, যাতে আমরা আমাদের প্রয়োজনের সময় ইউজ করতে পারি। তো এখানে রেইন ওয়াটারের যে আম, একটা বিল্ডিং ছোটখাটো একটা দেখা যাচ্ছে, তো এটার ছাদের যে এরিয়াটা এটাকে আমরা ক্যাচমেন্ট বলতেছি। আর এটা যে ছোট একটা পাইপটাকে কন্ডুইট বললাম। তো কন্ডুইট দিয়ে আমাদের এই যে পানিটাকে একটা একটা স্টোরেজ ফেসিলিটি বা একটা হচ্ছে ট্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে। তো পরে আমরা কাজের সময় সেটা ইউজ করতে পারবো। তো রেইন ওয়াটার হচ্ছে কেন, তো এখানে কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে, এখানে কিছু কম্পোনেন্ট দেওয়া আছে থিওরি। তারপরে আচ্ছা, এখন আমাদের ম্যাথের জন্য যেটা দরকার সেটা আমরা দেখি। তো রেইন ওয়াটার যে হারভেস্ট করব, সেটা কতটুকু করব বা কিভাবে হয় জিনিসটা সেটা আমরা একটু দেখবো। আমাদের ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে এরিয়া অফ ক্যাচমেন্ট। মানে আমরা তো বৃষ্টির পানিটা তো আমাদের ছাদে এসে পড়ে, তাই না? তো ছাদের যে রুফটপের যে এরিয়াটা, সেই এরিয়াটার সাথে আমরা অ্যামাউন্ট অফ রেনফল, মানে রেনফল বলতে বেসিক্যালি যে হাইটটা, কতটুকু বৃষ্টি হচ্ছে সেই হাইটটা অ্যাকচুয়ালি, এই যে হাইটটা আর এরিয়াটা এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে, তো এটা একটা হিসাব আছে আসলে যে হাইটটা মানে 100 মিলিমিটার পার আওয়ার বা হচ্ছে 1000 মিলিমিটার পার ইয়ার, এই ধরনের এগুলো অনেক মানে অনেক হিসাব নিকাশ করে আসলে এই জিনিসগুলা রিয়েল লাইফে দেখা হয়। বাট আমরা এত জটিল হিসাব নিকাশে যাব না। আমাদের যে যে ভ্যালুটা দেওয়া থাকবে আমরা জাস্ট সিম্পলি এটাকে রেইনফল যে মিলিমিটারটা জাস্ট মানে পানির হাইট হিসেবে কল্পনা করে নিলে আমাদের ইজি হয়ে যায় ম্যাথগুলা। ঠিক আছে, আমাদের অত কঠিন হিসাবে যাওয়া দরকার নেই যে কিভাবে আসছে কেন আসছে। তো আমাদের এটা ছিল এরিয়া, ক্যাচমেন্ট এরিয়া, তো রুফটপের এরিয়াটা, আর এর সাথে আমরা রেইনফলের যে হাইটটা এটা গুণ করলে আমাদের টোটাল ভলিউমটা পেয়ে যাইতেছি। আচ্ছা, তো এখানে একটা কাহিনী আছে। তা আমাদের কিছু এফিসিয়েন্সি দেখা লাগবে। তো পুরা রেইনফলটা তো আমরা আসলে কালেক্ট করতে পারি না। দেখা যায় যে অনেকগুলা কিছু হচ্ছে ময়লা থাকে, বা কিছু আছে ইভাপোরেট হয়ে যায়, বা অ্যাবজর্ব দেয়ালের মধ্যে অথবা আমাদের রুফের মধ্যে যে অ্যাবজর্ব হয়ে যায়, বা বিভিন্ন কারণে হচ্ছে নষ্ট হয়। তো এই যে নষ্ট হওয়া পানিটা ওইটাকে বাদ দিলে একটা এফিসিয়েন্সির ফ্যাক্টর আমরা চিন্তা করব। তো ওইটা দিয়ে গুণ করে আমাদের আলটিমেটলি যে ভলিউমটা সেটা বের করতে হবে। তো পরে যাই, প্রথম একটা এক্সাম্পল দিছে। বলতেছে যে এ বিল্ডিং অফ কংক্রিট রুফ এরিয়া ইজ 100 স্কোয়ার মিটার অ্যান্ড এভারেজ অ্যানুয়াল রেইনফল ইজ হচ্ছে 900 মিলিমিটার। তো ফর 70% এফিসিয়েন্সি হোয়াট উইল বি দ্য হারভেস্টেড ভলিউম অফ রেইনফল ইন ইয়ার। তো এটা স্যার ক্লাসে দেখাইছিল। মানে এটা হচ্ছে সলিউশন স্লাইডে নাই। খুবই ইজি, একদম বাচ্চাদের ম্যাথ, এরকম ম্যাথ জীবনে দিবেও না। তো এরিয়া আমাদেরকে বলতেছে যে ছাদের যে এরিয়াটা সেটা হচ্ছে কত, এখানে 100 স্কোয়ার মিটার আমরা লিখলাম। এরিয়াটা হচ্ছে 100। এবারে জ্যানুয়াল রেইনফল মানে আমরা পার ইয়ারে চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমাদের কত, 900 মিলিমিটার, মানে এটাকে আমরা মনে মনে হাইটের মতো ধরে নিতে পারি। আর এফিসিয়েন্সি হচ্ছে এটা কত, 70%। তো জাস্ট কি বললাম, এরিয়া ইন্টু হাইট, এই যে এরিয়াটা 100, এটাকে মিলিমিটার ছিল মিটারে নিলাম, 71 দিয়ে ভাগ করে, এরিয়া ইন্টু হাইট, আর আমাদের এফিসিয়েন্সি হচ্ছে 0.7%, বাকিটা নষ্ট হবে। তো গুণ করার পর এটা হচ্ছে 6.3 মিটার, 63 আসছে, 6.3 না, 63 মিটার কিউব, আর এটাকে লিটারে নিলে হচ্ছে 63,000 লিটার আসছে। খুব ইজি ম্যাথ, এক্সপ্লেন করার কিছু নাই। তারপর সামনে যাই। তো এখানে কিছু রান অফ কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে। তো রান অফ কোএফিসিয়েন্টটা মেনলি এই যে আমরা যে এফিসিয়েন্সি চিন্তা করতেছি অনেকটা এটার মতো, যে আমরা তো আসলে পুরোপুরি যে ইয়েটা পানিটা সেটা তো আমরা পাই না। দেখা যায় বাতাসে কিছু পানি নষ্ট হতে পারে, কিছু অ্যাবজর্পশন হতে পারে। তো ওইটা দেওয়ার পর এখানে আম, মানে কতটুকু আসলে থাকে, তো ওই কোএফিসিয়েন্টের একটা লিস্ট দেওয়া আছে। তো এটা নর্মালি এগুলো মুখস্থ রাখা লাগে না, এগুলো এক্সামে দিয়ে দেয়। আর এখন আসলে হচ্ছে কি, আমরা যত সিনিয়র লেভেলে উঠতেছি আমরা মেইনলি মানে অনেকগুলো রিসার্চ পেপার থেকে আমরা আসলে অনেক ডাটা নিচ্ছি। বিভিন্ন লোক আসলে বিভিন্ন বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন ওয়ার্ক করে গেছে, তো সেইগুলোর বেসিসে আমরা পড়তেছি আসলে। তো
তো এরকম একটা পেপার এখানে দেওয়া, ওই পেপার থেকে আসলে এই রেফারেন্স ভ্যালু গুলো নেওয়া হয়েছে। তো রিয়েল লাইফে এগুলো আসলে যে সব দেশে সব পরিবেশে সব ক্ষেত্রে যে কার্যকরী এমন না। তো আমাদের ডিটারমাইনিং ক্যাচমেন্ট এরিয়া, আচ্ছা আমরা তো বললাম যে ছাদের যে এরিয়াটা সেটা আমাদের ক্যাচমেন্ট এরিয়া। বাট আমরা কি একটা জিনিস খেয়াল করছি, আমাদের যে ছাদে যদি আমাদের কোনো দেয়াল থাকে, দেয়ালে তো সে পানিটা পড়ে তাই না? তো এই যে দেয়ালে সে পানিটা পড়তেছে, এই পানিটা কি আমরা তো এটাও তো মানে দেয়াল থেকে বেয়ে বেয়ে তো আমাদের ঠিক ছাদেই পড়তেছে তাই না? তো এই যে দেয়াল থেকে যে পড়তেছে, তো দেয়ালের যে এরিয়াটা সেটা আমাদের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে কাজ করতে পারে। তো আমরা বিএনবিসি 2020 অনুযায়ী, তো আমরা যে দেয়ালের এরিয়াটা সেটা থেকে আমরা কিভাবে ক্যাচমেন্ট এরিয়া মানে ক্যালকুলেশন করি সেটা একটু দেখবো। সো নর্মালি আমাদের এই ছবিটা একটু দেখি। তো এখানে হচ্ছে এটাকে আমরা বলছি টেরেস 1, এটাকে ধরলাম প্রথম ছাদ, এটাকে ধরতেছি ধরো টেরেস 2, T2, লেখা আছে এটা হচ্ছে T3। তিনটা ছাদ আছে এখানে। আর এখানে দেয়াল কতগুলো দেখতেছি, যে এখানে একটা দেয়াল আছে, এখানে দেয়াল আছে, এইখানে দেয়াল আছে, আবার এইখানে এই যে অনেক বড় দেয়াল আছে। তো এখন আমরা যদি RDP3, এই যে এই পাইপটা দিয়ে কতটুকু পানি আসতেছে বা কতটুকু পানি পাচ্ছে বা কতটুকু এখান থেকে কালেক্ট করতে পারছে সেটা একটু দেখি। ডিলিট করি একটু। তো দেখো এই যে এই পাইপটা কিন্তু সোর্সটা কই, এই পাইপটা উপর দিয়ে উঠতে উঠতে এইখানে গেছে, এখানে গিয়ে এইখানে আসছে। তাহলে এইখান থেকে এই পাইপে তাহলে কারা কারা আমাদের হচ্ছে পানিটা দিবে? এই যে এই ছাদটা আমাদের একটা ইফেক্ট ফেলবে, এই যে দেয়ালটা ইফেক্ট ফেলবে, এই দেয়ালটা পানি দিবে কারণ এই পাইপটা তো আলটিমেটলি এখানে আসতেছে। আর এই যে এই দেয়ালটা ইফেক্ট ফেলবে, এই ছাদটা ইফেক্ট ফেলবে, এই টোটাল আমাদের এই কয়েকটা জিনিস রাখবে। আচ্ছা টেরেস 1টা কেন ইফেক্ট রাখতেছে না এখানে? কারণ দেখো টেরেস 1 এর সাথে কিন্তু আমাদের এই যে টেরেস 2 তে বা টেরেস 3 তে এখানে কিন্তু কোনো পাইপ নাই। মানে এখানে কিন্তু আমরা বাউন্ডারি দিয়ে ঘেরাও করে রাখছি। তো এখান থেকে 2 বা 3-তে কিন্তু আসার কোনো চান্স নাই। এখান থেকে ডিরেক্ট পানিটা এই যে অন্য একটা পাইপ দিয়ে পড়ে যাচ্ছে, তো আমরা এটা ইনক্লুড করবো না। এখন দেয়ালের যে এরিয়াটা সেটা কি পুরোটাই নিব? না, দেয়াল যতগুলো দেয়াল থাকবে সেই এরিয়াগুলোকে আমরা বিএনবিসি কোড অনুযায়ী 50% দিব। সো আমরা একটু হিসাবটা করি। RDP3, এখানে যে এই পাইপটা দিয়ে যে পানিটা আসবে, তো প্রথমত আমাদের ক্যাচমেন্ট টু লেভেল বি, টেরেস এট লেভেল 2, অর্থাৎ যে এই টেরেসটা, এটার পুরো এরিয়াটা, টেরেস 3 এটার পুরো এরিয়াটা, দেন এর সাথে হবে কি 50% অফ কোন কোন ওয়াল গুলা, এর সাথে যে ওয়াল আছে, অর্থাৎ AFHM, যে AFHM এই ওয়ালটার 50%, GIGH, জি GIGH এই ওয়ালটা এটার 50% এরিয়ার, আর হচ্ছে AFHM, এই যে এ কই গেল, আহ, আচ্ছা ভুল বলছি, এটা তো না, এই যে MJLC, এই যে MJLC। তাহলে টেরেস 2 আর 3 এই দুটার এরিয়াটা পুরাটাই নিতে হবে। আর যে তিনটা দেয়াল দেখালাম দেয়ালগুলো আমরা 50% নিবো। তো 50% আসলে এটা একটা মানে আমাদের কোড বলছে এভাবে নিতে। তো দেখা যায় দেয়াল অনেক পানি অ্যাবজর্ব করে, দেয়াল থেকে ছিটকে অনেকগুলো আসলে এই যে যেমন এখানে থেকে পানি এসে এভাবে অনেক বাইরেও পড়ে যায় অনেক পানি। তো অনেক ক্যালকুলেশন করে এটা আসলে 50 একটা স্ট্যান্ডার্ড আমাদেরকে কোড রেকমেন্ডেশন করছে। আচ্ছা তো এখন আমরা এটার একটা ম্যাথ দেখবো, এটা এই থিওরিটা আসলে কুই কাজে লাগে। হোপফুলি রেকর্ড হইতেছে। রাত্রে 4টার সময় বসছি রেকর্ড করতে, এখন যদি দেখি রেকর্ড না হয় মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা এরপরে আম, আমাদের ম্যাথটা হচ্ছে এখানে। আচ্ছা এই ম্যাথটা স্লাইডে নাই, এটা হচ্ছে স্যার ক্লাসে করাইছিল, তো আমরা একটু এখানে নোট থেকে দেখি, ক্লাস নোট থেকে। তো আমাদের হচ্ছে কিছু এরিয়া দেওয়া আছে, এরকম একটা টেরেস 1 এরিয়া দেওয়া হচ্ছে কত 120 মিটার স্কোয়ার। আর একটা টেরেস দেওয়া আছে, এখানে তিনটা ওয়াল দেওয়া আছে। আচ্ছা তো এই ছবিটা আসলে মানে আমাদের স্যার যে ছবিটা দিছে এটার সাথে মিলে গেছে আসলে, দুইটা টেরেস আর তিনটা ওয়াল। তো এরকম পরীক্ষার হলে টেরেস বেশি থাকতে পারে ওয়াল কম থাকতে পারে, আমরা কনসেপ্ট বুঝলে আসলে ম্যাথটা করতে পারবো। আমাদের হচ্ছে ইন্টেন্সিটি দেওয়া আছে রেইনফল, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় কতটুকু বৃষ্টি হইতেছে সেটা আমরা দেখছি 100 মিলিমিটার পার আওয়ার। আমাদের হচ্ছে এখানে অ্যানুয়াল রেইনফলটা দেওয়া আছে বাৎসরিক, যেখানে সেটা হচ্ছে কত 900। রান অফ কোফিসিয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 0.9। আর কালেকশন এফিসিয়েন্সি দেওয়া যেটা হচ্ছে 0.75। এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? রান অফ কোফিসিয়েন্টটা আসলে ইমিডিয়েট, মানে আমরা যে
মানে পানিটা বৃষ্টি থেকে পাইতেছি। তো ওখানে ইমিডিয়েট যে ক্ষতিগুলো হইতে পারে, যেমন বৃষ্টি উইন্ডের কারণে হচ্ছে কিছু পানি নষ্ট হয়ে যেতে পারে, মানে চলে যেতে পারে দিক ওদিক। তারপরে কিছু একদম সাথে সাথে অ্যাবজর্পশন হতে পারে, আর নানা কারণে আমরা একটা হচ্ছে যা পানি পাই তার থেকে আমরা ধরে নিই 0.9%, মানে 0.9 মানে 90% আমরা হচ্ছে কালেক্ট করতে পারবো। আর কালেকশন এফিসিয়েন্সিটা মেইনলি মানে আফটার হচ্ছে আরো অনেক কিছু লস হয় না, আমরা যখন কালেকশন করব ওই সময় লস। সো কালেকশন করতে গেলে কি কি হইতে পারে, আমাদের হচ্ছে যে পাইপ দিয়ে কালেকশন করছি এখানে কিছু লিকেজ থাকতে পারে, সেই দিয়ে কিছু নষ্ট হতে পারে। আমাদের হচ্ছে আরো বড় লেভেলের ইভাপোরেশন হতে পারে। তো পাইপের হচ্ছে ফ্রিকশনাল লস হতে পারে। আরো অনেক ধরনের আসলে লস আছে। তো সব লস মেনটেন করার পর আমরা যখন ট্যাঙ্কিতে নিব, তো আমরা আসলে ধরে নিই যে টোটাল পানিটার আমরা 0.75 বা হচ্ছে 75% কালেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের কালেকশন এফিসিয়েন্সি। আশা করি যেটা ডিফারেন্স বোঝা গেছে। তো এখন আমাদের কি কি বের করতে বলছে এখান থেকে। ফার্স্টে হচ্ছে ইফেক্টিভ ক্যাচমেন্ট এরিয়া। তো ইফেক্টিভ ক্যাচমেন্ট এরিয়া মানে আমাদের তো অনেকগুলো এখানে টেরেস দিয়ে দিছে, ওয়াল দিয়ে দিছে, তো পুরোটা কি আমাদের কাজ করবে, কাজে লাগবে? না, কাজে লাগবে না। আমরা জানি দেয়ালগুলা কি পুরোটা কাজে লাগে। সো টোটাল কতটুকু আমাদের পানি কালেক্ট করতে হেল্প করবে সেটাই হচ্ছে ইফেক্টিভ ক্যাচমেন্ট এরিয়া। সো দেয়ালগুলা যোগ করব 120, এটা হচ্ছে 60। আর এবার ওয়াল গুলাকে আমরা দেখলাম কি কোড বলছে 50% নিতে, অর্থাৎ 0.5। তাহলে ওয়াল ওয়ান হচ্ছে 15 × 6, ওয়াল টু হচ্ছে 8 × 6 এরিয়াটা, আর ওয়াল থ্রি হচ্ছে কত 10 × 1.2। টোটালটার কত এটা 50%, এই জন্য টোটালের সাথে আমরা 0.5 দিয়ে গুণ করলাম। তো আমাদের ইফেক্টিভ যে ক্যাচমেন্ট এরিয়া সেটা আসছে হচ্ছে 255 মিটার স্কোয়ার। ওকে। এরপরে আমাদের যেটা বলছে ডিজাইন পিক ফ্লো। আচ্ছা, পিক ফ্লো মানে কি? আহ, ওই অবস্থায় কতটুকু সর্বোচ্চ কত ফ্লো হতে পারে, মানে আমাদের যে কখনো তো বৃষ্টি স্পিডটা কমে যায়, কখনো জোরে বৃষ্টি আসে। তো কখন আমাদের মানে সর্বোচ্চ ফ্লো যেটা বৃষ্টির কারণে পানির, সেই ফ্লোটা কত সেটা আমাদেরকে হচ্ছে বের করতে হবে। আমরা জানি কিউ হচ্ছে সিআইএ, আগেও দেখছি। এখানে আমাদের সিটা হচ্ছে কোএফিসিয়েন্টটা, রান অফ কোএফিসিয়েন্ট। আর আমাদের এখানে আইটা হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি। মানে এটা আমরা কি দেখতেছি পার ঘন্টার জন্য, যে প্রত্যেক ঘন্টায় বা একটা নির্দিষ্ট টাইমে কতটুকু ইন্টেন্সিটি আমাদের বৃষ্টির যে সেটা কতটুকু আসতেছে। আর এটা হচ্ছে আমাদের ক্যাচমেন্ট এরিয়া। তাহলে এটা হচ্ছে 0.9, আর ইন্টেন্সিটি হচ্ছে 100 ছিল। তাহলে এটা মিটারে নিলাম 1000, ভাগ করলাম, আর সেটা এরিয়া কত 255। তো আলটিমেটলি এটা আসলে কত 22.95 মিটার কিউব পার আওয়ার। তো এটা পার আওয়ারে কেন আসলো, ওই যে আমরা ইন্টেন্সিটিটা পার আওয়ারে কালেক্ট করতেছিলাম। তো আমরা এটা জাস্ট যদি চাইলে লিটার পার সেকেন্ডে নিতে পারি, সেই জন্য কি করব, এর জন্য হচ্ছে লিটারের জন্য হচ্ছে 10⁻³ দিয়ে গুণ, আর পার আওয়ার থেকে পার সেকেন্ডের জন্য 3600 দিয়ে ভাগ করলে এটা চলে আসে। এটা আমাদের পিক ফ্লো। মানে পিক ফ্লো বলতে কি সর্বোচ্চ এই পরিমাণ ফ্লো হইতে পারে। তো আমাদের এই জিনিসটা মাথায় রেখে আমাদের হচ্ছে ওখানে যত পাইপ আছে বা যত আহ, যাবতীয় যে আমাদের সাপ্লাই সিস্টেমটা সেটা হচ্ছে ডিজাইন করা লাগবে যাতে এই ফ্লোটা সহ্য করতে পারে। এবার দেখবো অ্যানুয়াল হারভেস্টেড ভলিউম। এখন দেখা যায় প্রত্যেক দিন তো আর বৃষ্টি হয় না, সারা দিন তো প্রত্যেক দিন বৃষ্টি হয় না, বছরে কিছু সময় বৃষ্টি হয়। আবার সব সময় তো বৃষ্টির যে ইয়েটা মানে স্পিড যেটা ইন্টেন্সিটি সেটাও কি সেম থাকে না, কখনো বেশি কখনো কম হয়। এই যে একটা ওভারঅল একটা রেইনফল, তো সেই রেইনফলটা আমাদের এখানে কনসিডার করব, যে সারা বছরে গড়ে কত রেইনফল হচ্ছে। তাহলে এটা আমাদের এই জন্য কাজে লাগাবো অ্যানুয়াল রেইনফল। সেটা কত দেওয়া আছে 900 মিলিমিটার। তাহলে অ্যানুয়াল হারভেস্টেড ভলিউম মানে কি, এই ভলিউমটা আমরা একদম ট্যাঙ্কিতে কালেক্ট করব আমাদের যে সাপ্লাইয়ের জন্য, সেই সাপ্লাইয়ের জন্য আমরা সেটা কালেক্ট করবো, বা আমাদের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য এই ভলিউমটা নিব। তাহলে এটার জন্য আমরা কি এবার ওই যে রান অফ কোএফিসিয়েন্ট ওটাকে নিব, এবার কিন্তু আর ওটা নিচ্ছি না। আমরা এবার নিব কালেকশন এফিসিয়েন্সি, মানে আমাদের আলটিমেটলি যে পানিটা বৃষ্টি থেকে পাচ্ছিলাম সেখান থেকে আলটিমেটলি কতটুকু আমরা আমাদের কাজে লাগানোর জন্য সেটা নিতে পারতেছি। তো এবার হচ্ছে আমাদের যে কালেকশন এফিসিয়েন্সি সেটা নিব। তাহলে সেটা হচ্ছে কত 0.75। আবার আমার আগের মতো ভলিউম যেটা এরিয়ার সাথে রেইনফল। এবার রেইনফলটা কিন্তু নিচ্ছি আমরা কি পার ইয়ারের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 900 মিলিমিটার, মিটারে নিলাম। আর এরিয়াটা ছিল 255, আমাদের এটার ভ্যালু আসলো 172, ঠিক আছে। এটাও ইজি ছিল। এটা স্লাইডে নাই, ক্লাসে করাইছে। সো যদি কারো মনে হয় যে মানে আমি এখানে নোটে ভুল তুলছি তো আমার একটু জানাইও। ভুল হবে না আশা করি। আমি এবার ক্রস চেক দিয়ে মানে দেখে নিছি।
সো স্টিল যদি মানে ছোটখাটো আসলে মিস্টেক হইতে পারে। আহ আহ, শেষ, আমরা পরে যাই। এখানে হচ্ছে রুফ এরিয়া দেওয়া আছে, এখানে ক্যাচমেন্ট এরিয়ার বিষয়ে কিছু কথাবার্তা আছে। তারপরে এখানে কিছু থিওরি আছে, তো আমি আগে বুঝছি, থিওরি আসলে দেখাবো না। তারপরে এখানে ফার্স্ট ফ্লাশ ডাইভারশন, এটা যদিও ম্যাথে লাগে না, বাট আমি একটু বলি। এটা আসলে মানে বৃষ্টি যখন শুরু হয়, তখন প্রথমে যে প্রথম ঝাপটা আমরা যাকে বলি, তো এই বৃষ্টিটা শুরু হওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইম পর্যন্ত আমরা আসলে কোনো রেইন ওয়াটার আমরা চেষ্টা করি না নিতে। এর কারণ হচ্ছে আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে জানি। তো কিছু অ্যাসিড বৃষ্টি থাকতে পারে, তারপরে আমাদের ছাদে দেখা যায় অনেক ময়লা আবর্জনা থাকতে পারে ছোটখাটো। তারপরে আমাদের হচ্ছে সেডিমেন্ট থাকতে পারে, অনেক রোগ জীবাণু বা অনেক কিছু থাকে আসলে। তো এই যে প্রথম যে বৃষ্টিটা হয়, ওইটা আসলে ওই পরিমাণটা এটা ধুয়ে নিয়ে যায়। মানে ওইটার সাথে ছাদটাকে, মানে ধরো ছাদটা ময়লা হয়ে আছে, তো ছাদের মধ্যে ওই পানিটা এসে এটা ধুয়ে ফেলে, বা অ্যাসিড বৃষ্টি যে পড়ে ওইটা ধুয়ে আসলে সুয়েজ সিস্টেম দিয়ে চলে যায়। তো আমরা ওই পরিমাণ পানিটা আমরা কালেক্ট করি না আমাদের কাজের জন্য। এই যে এটা কি বলতেছে কি, ডাইভার্টিং দা ফার্স্ট ফ্লাশ, প্রথম কিছু সময় আমরা পানিটা নিব না। আর এটার হচ্ছে বিভিন্ন বিএনবিসি আমাদের কিছু মানে বিভিন্ন লোকেশনের জন্য কিছু টাইম বলে দিছে। যেমন ঢাকার জন্য বলছে হচ্ছে 20 মিনিট, সিলেটের জন্য 15, চিটাগাং 15। তো এটা আমি আসলে জানি না ঢাকার জন্য বেশি কেন। এমন হইতে পারে যে ঢাকায় তো পলিউশন অনেক বেশি, সো অ্যাসিড বৃষ্টি বেশি, তারপর ঢাকার ছাদগুলা ময়লা বেশি, তো এই কারণে হতে পারে, বা জানি না আসলে। যাই হোক, তো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। স্টোরেজ সিস্টেম, ট্যাঙ্ক লোকেশন অপশন, স্টোরেজ ট্যাঙ্কের সাইজ, আচ্ছা এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা আমরা দেখবো। ওকে, তো আমাদের এখানে সাইজিং অফ ট্যাঙ্ক। তো আমরা একটা পানির ট্যাঙ্কি, এই যে রেইন ওয়াটার যে কালেক্ট করবো, সো সেটা স্টোর করার জন্য একটা ট্যাঙ্ক দরকার, তাই না? তো এই যে ট্যাঙ্কটা কতটুকু বড় করব, কতটুকু সাইজের বানাবো, তো এটার জন্য আমাদের দুইটা অ্যাপ্রোচ আছে আসলে। একটা হচ্ছে কি ডিমান্ড সাইড অ্যাপ্রোচ, একটা হচ্ছে আমাদের সাপ্লাই সাইড অ্যাপ্রোচ। তো আমাদের ডিমান্ড সাইড অ্যাপ্রোচ মানে আমরা আসলে কতটুকু ডিমান্ড, আমরা আমরা কতটুকু খরচ করতেছি, তো সেই অনুযায়ী আমরা কি একটা ট্যাঙ্কি বানাবো, তাই না? তো এই যে এই অ্যাপ্রোচ দিয়ে করা, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আনলিমিটেড সাপ্লাই আছে, মানে আমাদের সাপ্লাই নিয়ে কোনো চিন্তা নাই, আমরা যতটুকু ডিমান্ড আমরা সেটা হচ্ছে আমরা পেতে পারি। তো আমাদের সাপ্লাই আমাদের চাহিদা মতো আমরা ট্যাঙ্কটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার যে প্রসিডিউরটা সেটা হইতেছে স্টোরেজ ট্যাঙ্ক, ভি হচ্ছে এন ডি কিউ। তো টোটাল যে ভলিউম ট্যাঙ্কের, এন হচ্ছে নং অফ ওয়াটার ইউজার্স, মানে আমরা কয়জন মিলে সেটা ইউজ করব। তারপরে আমাদের ডি হচ্ছে নং অফ ড্রাই ডেজ বা স্ক্যারসিটি পিরিয়ড। আর কি হচ্ছে পার ক্যাপিটা ডিমান্ড। এই যে নাম্বার অফ ড্রাই ডেজ, এটার অর্থ হচ্ছে বৃষ্টি তো প্রতিদিন হয় না, তো যেই যেই সময় হয় সেই সময় আমরা কি কালেক্ট করে রেখে দিব। আর যখন হয় না তখন আমরা সেটাকে কাজে লাগাবো। তো বিএনবিসি আমাদের কিছু আহ, ইয়ে দিয়ে দিছে, মানে একটা নির্দিষ্ট টাইম বলে দিছে, সেটা হচ্ছে 90 ডেজ ফর ড্রিঙ্কিং। মানে আমরা ধরে নিচ্ছি যে পানি আমরা যদি পান করতে চাই, তাহলে আমরা আসলে স্কারসিটি পিরিয়ডটাকে আমরা ধরে নিচ্ছি যে 3 মাসে আমাদের সম্ভবত কোনো বৃষ্টি পাবো না, বা আমাদের আর চান্স নাই, সো আমাদের 90 দিনের জন্য চিন্তা করে এটা ডিজাইন করতে হবে। আর আমরা হচ্ছে যদি কুকিং বা হচ্ছে ক্লিনিং বাথিং এগুলোর জন্য চিন্তা করি, সেটা 210-এর জন্য। তো নর্মালি হচ্ছে আহ, এই ড্রাই ডেজ এটা পরীক্ষার এখান থেকে ম্যাথ দিলে এটা কোশ্চেনে বলে দেওয়ার কথা। আর কিউ তো আমরা বুঝছি পার ক্যাপিটা ডিমান্ড, মানে হচ্ছে প্রত্যেকের কত করে ডেইলি বা কতটুকু করে একটা নিজের সময় পানি খরচ করতেছে। আচ্ছা, তো এইখানে একটা ম্যাথ দেওয়া আছে। If the number of people in a family 6 and per capita consumption of water per day হচ্ছে 10 liters, determine the required volume of the storage tank based minimum requirements as আচ্ছা। তো এটাও অনেক ইজি ম্যাথ, মানে এনভায়রনমেন্ট আসলে এই এই পার্টটা অনেক ইজি, জাস্ট প্রসেস গুলা, প্রসেস বোঝাও খুবই ইজি, কি আর বলবো। তো আমাদের নাম্বার অফ পিপল হচ্ছে 6 জন মানুষ আছে। আর পার ক্যাপিটা কনজাম্পশন পার ডে, মানে প্রত্যেকে হচ্ছে প্রত্যেকদিন 10 লিটার করে ইউজ করে। আমাদেরকে বলে দিছিল যে
100 দিন ড্রাই পিরিয়ড, মানে 100 দিনের জন্য আমরা আসলে ট্যাঙ্কটা ডিজাইন করবো। ধরে নিই যে 100 দিনের মধ্যে আমরা পানি অন্য কোনো সোর্স থেকে পাচ্ছি না। তো ভলিউম হচ্ছে কি এন বি কিউ, তাহলে এন হচ্ছে 6, বি হচ্ছে 100, এটা আমাদের যে 3, আর কিউ হচ্ছে 10, তাহলে এটা কত, 6000 লিটার আসছে। আচ্ছা, এখন এই যে 6000 লিটার, তো আমরা কি 6000 লিটারের জন্য বানাবো? না, আমাদের ট্যাঙ্ক ডিজাইন করার সময় একটা টার্ম, মানে দুইটা জিনিস একটু মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ফ্রি বোর্ড, আর একটা হচ্ছে ডেড স্টোরেজ। তো ফ্রি বোর্ড মানে হচ্ছে, ধরো এটা একটা ট্যাঙ্ক, এই যে আমি এখানে ছবি আঁকছি। তো একদম 6000 লিটারে যদি ডিজাইন করি, তাহলে তো এটা মানে একদম মানে বলে না যে কানায় কানায় পূর্ণ, তখন এর মধ্যে অনেক সমস্যা হতে পারে। তো তখন আমাদের দেখা যায় কি পানি ওভারফ্লো হতে পারে, বা আমাদের পানি মানে কানায় কানায় পূর্ণ হলে যে সমস্যা হয় আর কি। তো আমরা একটু ভালো একটা এয়ার ফ্লো এর জন্য, বাট আমাদের আর যাতে আমাদের মানে কোনো সমস্যা না হয়, তো সেই জন্য আমরা করি কি, একটা 10% টোটাল যে ভলিউম আমাদের দরকার, এই যে 6000 লিটার দরকার, এটা 10% এক্সট্রা উপরে একটা ফ্রি স্পেস বানাই, এক্সট্রা স্পেস, যাতে কোনো কারণে যদি আমার পানি বেশিও চলে আসে, তা আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি, আবার এয়ার ফ্লোটা যাতে ভালো হয়। তো এই যে 10%, এটাকে আমরা বলবো ফ্রি বোর্ড। আচ্ছা, এরপরে আহ পানির ট্যাঙ্কের নিচে আমরা একটা ডেড স্টোরেজ নামে আর আলাদা একটা মানে জায়গা রাখি। তো এই ডেড স্টোরেজটা হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে। কারণ দেখা যায় আমরা যে পানি এখানে মানে রাখতেছি, তো এখানে অনেক সেডিমেন্ট জমা হতে পারে। তারপরে এখানে পাম্প দিয়ে যখন এটা বের করব, তখন কি মানে একদম একদম মানে সম্পূর্ণ তলানি থেকে তো আসলে পানি বের করাটা খুবই কঠিন। সো ওই সব জিনিসগুলো মাথায় রেখে একটা এক্সট্রা চিন্তা করা হয়, সেটা হচ্ছে ডেড স্টোরেজ। এটা নর্মালি হচ্ছে 4-5%-এর মতো হয়ে থাকে ডেড স্টোরেজ। এই ম্যাথের জন্য আমরা জাস্ট ফ্রি বোর্ডটাই কনসিডার করছি, আমরা এখানে ডেড স্টোরেজটা কনসিডার করি নাই। তো 6000 লিটারের 10% হচ্ছে 600 লিটার আসছে। আমাদের ফাইনাল যে সাইজ সেটা হচ্ছে 6600, যোগ করে দিলে টোটাল সাইজটা চলে আসছে।